আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে কি ক্লিয়ার দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাকে ক্লিয়ার কি দেখা যায়? ক্লিয়ার সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা প্রিয় পরিচয় ভাই বোন, আজকে আমরা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচের একটা ক্লাস, এই ক্লাসটা হলো আমরা চাচ্ছিলাম যে প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সামনেই সার্কুলার, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস নিতে হবে, আমি চাই আপনাদের ক্লাসগুলো এগিয়ে যাক, ক্লাসগুলো আরো এগিয়ে যাক। শুক্রবার আমি চাইলে রিল্যাক্স থাকতে পারতাম, একটু রেস্ট করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের একটা ক্লাস হলেও এগিয়ে যাক। ক্লিয়ার? এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আজকে আমরা পড়ছি বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন থেকে পরীক্ষায়, চাকরি পরীক্ষায় প্রশ্ন সুইচ করে, অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষায় এই বিরাম চিহ্ন থেকে প্রশ্ন করা হয়। প্রিয় পরিচয় ভাই বোন, এই বিরাম চিহ্নটা আসলে বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন চালু করেছেন, বিরাম চিহ্ন চালু করেন কে? এই বিরাম চিহ্ন চালু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্ন চালু করেছেন। কত সালে চালু করেছিলেন? 1847 সালে। চিন্তা করেন, 1847 সালে তার একটা বই ছিল, এই বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তার বইটার নাম হচ্ছে বেতাল। এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 1847 সালে তিনি বিরাম চিহ্ন প্রবর্তন করেন। ক্লিয়ার? বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন 16টা, আবার কেউ বলছেন বিরাম চিহ্ন 12টা। ঠিক আছে? আবার অনেক জায়গায় বিরাম চিহ্ন 13টা, অর্থাৎ বিরাম চিহ্ন 12টা 13টা মূলত ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কারণে বিরাম চিহ্ন কম বেশি হয়। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যেমন এবার 18তম নিবন্ধন পরীক্ষা আসছিল, বিরাম চিহ্ন কয়টা? 12টা। এটা কিন্তু সঠিক উত্তর আসছিল। ক্লিয়ার? 13টা কিন্তু আসে নাই, এটা কিন্তু অপশনে ছিল না, 16টা অপশনে ছিল না। নতুন বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন দেখানো হয়েছে 16টা। ঠিক আছে? তবে বহুল প্রচলিত বিরাম চিহ্ন হচ্ছে 12টা। ক্লিয়ার? বিরাম চিহ্ন কয়টা? 12টা। আমরা এটা পড়বো 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম তার রচিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে বিরাম চিহ্ন প্রবর্তন করেছেন। বিরাম চিহ্ন কেন দরকার? যেমন অনেক সময় দেখা যায় যে এইখানে সাইকেল দাঁড়াবে না, দাঁড়ালে 500 টাকা জরিমানা হবে। তাহলে যদি বিরাম চিহ্ন না থাকে তাহলে তো মুশকিল। ক্লিয়ার? তো এই বিরাম চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই বিরাম চিহ্ন প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে যদি পরীক্ষায় আসে যে বিরাম চিহ্ন, এটা হচ্ছে বিরাম চিহ্ন কত সালে, বিরাম চিহ্ন কত সালে প্রবর্তিত হয়? বিরাম চিহ্ন কত সালে প্রবর্তিত হয়? তাহলে এটা হচ্ছে 1847 সালে, এরপর হচ্ছে 1840 সালে, এরপর 1857 সালে, এরপরে 1960 সালে। বিরাম চিহ্ন কত সালে প্রবর্তিত হয়? বিরাম চিহ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক বলা হয়, বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। মূলত বিরাম চিহ্ন চালু করার কারণে
বিরাম চিহ্ন চালু করার কারণে বাংলা গদ্যের সম্প্রসারণটা সব থেকে বেশি হয়েছে। যখন বিরাম চিহ্ন ছিল না তখন বাংলা গদ্যের অস্তিত্বই ছিল না, অর্থাৎ বাংলা গদ্য চালু করার ক্ষেত্রে বিরাম চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ক্লিয়ার? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। 1847 সালে যে বইয়ে প্রথম চালু করেছে সেটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। প্রিয় পরিচয় ভাই বোন, বিরাম চিহ্নের যে জায়গাটা আমাদের দরকার, যে কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়, এটা নিয়ে সব থেকে বেশি পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট লিখবো হচ্ছে কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়, এইটা হচ্ছে প্রশ্ন। কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়। ক্লিয়ার? এইটা। এখন আসেন, এটা হলো কমা, এটার নাম হলো কমা, আমি লিখে দিচ্ছি কমা। কমাতে কতক্ষণ থামবো? এক বলতে যে সময়, এগুলো কিন্তু অপশন এইভাবেই থাকবে। কমায় আমরা থামবো কতক্ষণ? এক বলতে যে সময়। এরপর আসেন সেমিকোলন, এটাকে আমরা বলছি সেমিকোলন। তাহলে সেমিকোলনে এটাতে কতক্ষণ থামতে হবে? এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়। ক্লিয়ার? এক বলার দ্বিগুণ সময়। এরপরে হচ্ছে কমা, এরপর হচ্ছে সেমিকোলন, কমা এবং সেমিকোলন। ঠিক আছে, কমাতে হচ্ছে এক বলতে যে সময়, এক বলার দ্বিগুণ সময়। আরেকটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন কোনটা? যেমন দুই পাশে দুইটা অ্যাপোস্ট্রফি থাকে, তাই না? এটাকে আমরা বলছি উদ্ধরণ। এই উদ্ধরণ চিহ্ন, এইটাকে কতক্ষণ থামতে হবে? এইটাতে হবে এক উচ্চারণ করার যে সময়, উচ্চারণ করতে যে সময়, অর্থাৎ এক উচ্চারণ, তার মানে হলো এক বলতে জাস্ট এক বলতে যে সময়, এটা হচ্ছে কমা। আর সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, মানে এতটুকু থামতে হবে। আর উদ্ধরণ চিহ্ন, এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, এক উচ্চারণ করতে যে সময়, অর্থাৎ এক এককে এক, দুই এককে দুই। বাট এইটা তো পরীক্ষায় আমাদের মাপতে হবে না, পরীক্ষায় এরকমই অপশন থাকবে যে কমাতে কতক্ষণ থামতে হয়। তাহলে কমাতে এক বলতে যে সময়, এক বলার দ্বিগুণ সময়, নাকি এক উচ্চারণ করতে যে সময়। সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, আর উদ্ধরণ চিহ্ন এক উচ্চারণ করতে যে সময়। ঠিক আছে, কোশ্চেনটা ঠিক এইভাবেই হবে। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কোশ্চেন যে প্যাটার্নে আছে, যেভাবে আছে, ঠিক এভাবেই হবে। অর্থাৎ এখানে কিন্তু সময় আপনাকে মাপতে হচ্ছে না। ঠিক আছে, সময় মাপার এখানে কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এখন একটা প্রশ্ন দিয়ে দিই। কোশ্চেন হলো কমাতে, এই যে এটা একটা কমা, এটার নাম হচ্ছে কমা। তাহলে কমায় কতক্ষণ থামতে হয়? কমায় কতক্ষণ থামতে হয়? কমায় কতক্ষণ থামতে হবে? কমায় কতক্ষণ থামতে হবে? তাহলে এক বলতে যে সময়, নাকি এক বলার দ্বিগুণ সময়, নাকি এক উচ্চারণ করতে যে সময়? তাহলে অপশন হবে এরকম, এক বলতে যে সময়, ক নাম্বারটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। ঠিক আছে, আর গ নাম্বারটা হচ্ছে এক উচ্চারণ করতে যে সময়, উচ্চারণ করতে যে সময়। ঠিক আছে, তাহলে এই তিনটা অপশনের মধ্যে কোনটা হবে? ওকে প্রিয় পরিচয় ভাই বোন, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এক বলতে যে সময়, তারপরে হচ্ছে কমায় থামতে হবে কি? এক বলতে সময়। তারপর টোটাল 12টা বিরাম চিহ্নের মধ্যে আমাদের 3টা গেল। ক্লিয়ার? 3টা আমাদের ক্লিয়ার, 3টা ডান। এবার আসেন ইলেক চিহ্ন মানে এই যে এরকম একটা চিহ্ন থাকে না, যে এরকম একটা চিহ্ন থাকে, এরকম একটা চিহ্ন থাকে, এটাকে বলে ইলেক চিহ্ন। এটাকে কি বলে? এটাকে বলে ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন। আরেকটা হচ্ছে হাইফেন, অর্থাৎ হাইফেন হচ্ছে ড্যাশের থেকে একটু ছোট, এটার নাম হচ্ছে হাইফেন। তাহলে হাইফেন, আর একটা হচ্ছে ব্র্যাকেট, আরেকটা কি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটার নাম হচ্ছে ব্র্যাকেট। তাহলে এই তিনটাতে থামার প্রয়োজন নাই, এই তিনটাতে থামার প্রয়োজন
প্রয়োজন নাই, এই তিনটাতে কি নাই, থামার প্রয়োজন নাই। তাহলে ইলেকে কতক্ষণ থামতে হবে? থামতে হবে না। হাইফেনে থামতে হবে না, ব্র্যাকেটে থামতে হবে না। তাহলে ইলেক, হাইফেন আর ব্র্যাকেট বন্ধনীতে থামার কোনো দরকার নাই। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা, এইটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি? এটার নাম হচ্ছে দাড়ি। এইটার নাম কি? এটার নাম হচ্ছে প্রশ্ন, প্রশ্নবোধক। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে আশ্চর্যবোধক, আশ্চর্যবোধক। এইটার নাম কি? এটার নাম হচ্ছে কোলন। এটার নাম কি? কোলন। আর এইটার নাম কি? এটার নাম হচ্ছে কোলন ড্যাশ। এইটার নাম হচ্ছে কোলন, কোলন ড্যাশ। আর এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ড্যাশ। তারপরে এই যে 6টা জিনিস আছে এখানে, এই 6টাতে থামতে হবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড থামতে হবে, ঠিক আছে? এই 6টাতে থামতে হবে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তার মানে প্রিয় কলিজার ভাই বোন দেখেন, টোটাল 12টা। তাহলে কমায় 1 বলতে যে সময়, সেমিকোলন 1 বলার দ্বিগুণ সময়, এরপরে আরেকটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন 1 উচ্চারণ করতে যে সময়। তার মানে এই তিনটা একটু ডিফারেন্ট, এই তিনটাতে থামতে হবে না, আর এই 6টাতে 1 সেকেন্ড থামতে হবে। অর্থাৎ দাড়িতে 1 সেকেন্ড, প্রশ্নবোধক 1 সেকেন্ড, আশ্চর্য 1 সেকেন্ড, কোলন 1 সেকেন্ড, কোলন ড্যাশে 1 সেকেন্ড এবং ড্যাশে হচ্ছে 1 সেকেন্ড। ক্লিয়ার কিনা? বোঝা গেছে প্রিয় কলিজার ভাই বোন? এটা কি বোঝা গেছে কিনা? এখন আপনার প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন হয় যে দাড়িতে কতক্ষণ থামবো আমরা, এটা দাড়ি। তাহলে এই যে দাড়িতে কতক্ষণ, দাড়িতে কতক্ষণ থামতে হবে, দাড়িতে কতক্ষণ থামতে হবে। তাহলে এই দাড়িতে আমরা কতক্ষণ থাকবো? 1 সেকেন্ড থামবো। ক নম্বর অপশন? ক নম্বর হচ্ছে 1 বলার দ্বিগুণ সময় থামবো, দ্বিগুণ সময়, নাকি হচ্ছে থামার প্রয়োজন নাই? থামার প্রয়োজন, থামার প্রয়োজন, থামার প্রয়োজন নাই। কি হবে এটা? থামার প্রয়োজন নাই। প্রিয় কলিজার ভাই বোন, এইটা বিরাম চিহ্নের থেকে এই জায়গাটায় সব থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? সব থেকে বেশি প্রশ্ন আসে প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাসের। প্রিয় কলিজার ভাই বোন, আজকে শুক্রবার, আমি চাইছিলাম যে একটু রেস্ট করব, কিন্তু আপনাদের জন্য আমি রেস্ট বাদ দিয়ে আপনাদের জন্যই ক্লাস নিচ্ছি। কারণ আমাদের অনেক ক্লাস জ্যাম হয়ে আছে, কারণ সামনে আমাদের সামনে সার্কুলার হয়ে যাবে, আমাদের তার আগেই এই কোর্সটা আমাদের শেষ করতে হবে, প্রত্যেকটা ক্লাস নিতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না, কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য আমার একটু কষ্ট হলেও, তাহলে দাড়িতে কতক্ষণ থামতে হবে? 1 সেকেন্ড থামতে হবে। নেটওয়ার্ক সমস্যা কি শুধু আমার নাকি আপনাদের হচ্ছে? এখানে নেটওয়ার্কের সমস্যা নাই ভাই, আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড থামতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দাড়িতে থামতে হবে 1 সেকেন্ড, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে এই জায়গাটুকু আমাদের একটু জানতে হবে কোন বিরাম চিহ্ন কতক্ষণ থামতে হয়। প্রিয় কলিজার ভাই বোন, আজকে লেকচারের সাথে আমরা একটা জিনিস নিব, এইটার নাম হচ্ছে সমাস। এই যে সমাস, ক্লিয়ার? সমাস, আমার সমাস শিখতে লাগে সমাস সমান সমান 6 মাস, এইটা আমরা মনে করি। তাহলে সমাস শিখতে লাগে 6 মাস, এই জিনিসটা হচ্ছে আমরা একদম একদম ক্লোজ করে দিলাম। সমাস শিখতে লাগে 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা লাগবে। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করবেন, আমার সাথে একটু প্র্যাকটিস করবেন, তাহলে সমাস আপনার কাছে একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার ইংরেজি ক্লাস নিলে বেশি ভালো হতো। ইংরেজি ক্লাসও নিব ভাই, কোনো সমস্যা নাই। ইংলিশ, বাংলা, আমাদের ম্যাথ ক্লাস শুরু হচ্ছে সামনের মাস থেকে। যারা ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, থেরাপি ব্যাচে, সজীব আহমেদ জয় বলছেন, স্যার আপনার চোখের কি কোনো সমস্যা? না ভাই, চোখে আমি যে স্মার্ট বোর্ডে ক্লাস নেই, এটার প্রচুর পরিমাণ হচ্ছে লাইট রিফ্লেক্ট হয় চোখের উপরে, যাতে এই চোখের পাওয়ারে কোনো সমস্যা না হয়, এই জন্য মূলত চশমা পড়া, ঠিক আছে? এটা একটা বেসিক জিনিস, এটা প্রশ্ন করার দরকার নেই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলিজার ভাই বোনেরা, তাহলে সমাস শিখতে লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। জাস্ট আপনারা আমাকে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন। তুমি 1 বিন্দু ভালোবাসা দাও, আমি তোমাকে 1 সিন্ধু হৃদয় দিব, তাই না? কিন্তু আমি চাচ্ছি ভাই, আপনি আমাকে 1 ঘন্টা দেন, আমি আপনাকে সমাসটা একদম পানি করে দেবো ইনশাআল্লাহ। তাহলে সমাসটা আসলে কি? প্রিয় কলিজার ভাই বোন, এই সমাস, এটা হলো সংক্ষেপণ করা। সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ মানে কি? যেমন অনেকগুলো ওয়ার্ড, যেমন আমরা লিখলাম মহান,
তারপর হচ্ছে যে, তারপর হচ্ছে নবী, তাই না? এখানে কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড, তাই না? একটা মহান, আমার ভাইরা, মহান, মহান যে নবী, মহান যে নবী, মহান যে নবী, 3টা শব্দ আমাদের উচ্চারণ করতে হচ্ছে, তাই না? মহান যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান যে নবী। তাহলে এই যে মহান যে নবী, মহান আর যে আর হচ্ছে নবী আলাদা আলাদা উচ্চারণ করতে 3বার উচ্চারণ করা লাগে। তাহলে আমরা যদি সমান সমান লিখি মহানবী, তাহলে কি হলো? মহানবী তার মানে 2 বা ততোধিক পদ বা শব্দ যদি আমরা একটা শব্দে রূপান্তর করি, এটার নাম হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ করা। তারপরে ক্লিয়ার প্রিয় ভাইরা? তার সমাসের মধ্যে কি কি আছে? সমাস কত প্রকার? এই সমাসটা হচ্ছে 6 প্রকার। সমাস কত প্রকার? সমাসটা হলো 6 প্রকার। সমাসটা হলো 6 প্রকার। সমাস হচ্ছে কত প্রকার? সমাস হলো 6 প্রকার। 1 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। 3 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস। 3 নম্বর কি সমাস? তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। এরপরে হচ্ছে দ্বিগু সমাস। এরপরে কি সমাস? দ্বিগু সমাস। আর এরপরে আরেকটা সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক কিনা? বহুব্রীহি সমাস। তাহলে 6 নম্বর সমাস। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, দেখেন সাউন্ড কম, টপিক ভিত্তিক ভিডিও দেন। ওকে, থ্যাংক ইউ। তার মানে এখানে দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন, তাহলে 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, আরেকটা হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, আরেকটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে? তাহলে এই যে 6টা সমাস আমাদেরকে পড়তে হবে। সমাস শিখতে লাগবে 1 ঘন্টা। সমাস শিখতে কতক্ষণ লাগবে? এখানে দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন, তাহলে 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, আরেকটা হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, আরেকটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে? ও আমার ভাইরা, আরেকটা জিনিস মনে রাখবেন, নবম দশম বইয়ে, নবম দশম যে বই আছে, নবম দশম বই, এইখানে সমাসকে 4 প্রকার দেখানো হয়েছে। 4 প্রকার। কিভাবে 4 প্রকার সেটাও আমরা এখানে দেখিয়ে দিব, ঠিক কিনা? সেটাও আমরা এখানে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পদের প্রাধান্যের উপর ভিত্তিতে সমাস কত প্রকার। লেখেন পদের প্রাধান্য। সমাসের মধ্যে পদের প্রাধান্য পায়, পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস। পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস হলো, মনে রাখবেন হচ্ছে দ্বিতক। দ্বিতক, এটা মনে রাখবেন, দ্বিতক। দ্বিতক মানে হচ্ছে 1 নাম্বার হলো দ্বিগু। 1 নম্বরে কি? দ্বিগু। আর 2 নম্বর হচ্ছে তৎপুরুষ। 2 নম্বরে কি? তৎপুরুষ সমাস। আর 3 নম্বর হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। তাহলে প্রিয় ভাইরা ভালো করে বুঝেন, একটা হলো দ্বিগু সমাস, আর একটা তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। এই 3টা সমাস দ্বিতক। এটা হচ্ছে কি হয়? এটা হচ্ছে পরপদের প্রাধান্য পায়। পরপদ কি পদ? পরপদ প্রাধান্য। তাহলে পরপদের প্রাধান্য পায় এরকম সমাস কয়টা? 3টা। একটা হচ্ছে দ্বিগু, আর একটা তৎপুরুষ, আর একটা হচ্ছে কর্মধারয়। যদি পরীক্ষায় আসে দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য পায়? পরপদ নাকি প্রথমপদ নাকি মধ্যপদ নাকি অন্য পদ? তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস, এই 3টা সমাস হচ্ছে পরপদের প্রাধান্য পায়। কি পদ? পরপদের প্রাধান্য পায়। এরপরে আসেন পূর্বপদের প্রাধান্য। পূর্বপদের প্রাধান্য পায় কোন সমাস? পূর্বপদের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাস। এরপরে আসেন উভয় পদের প্রাধান্য। উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস। এরপরে চলে আসেন ভিন্ন পদের প্রাধান্য। ভিন্ন পদের প্রাধান্য পায়
বহুব্রীহি সমাস। তাহলে এই হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন বহুব্রীহি সমাস, ঠিক কিনা? ওকে, তার মানে হলো পদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসটা হলো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে পরপদ প্রাধান্য সমাস হলো 3টা। দ্বিতক মনে রাখতে হবে, দ্বিতক, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস পরপদের প্রাধান্য পায়। এরপরে আসেন পূর্ব পদের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাস, পূর্ব পদের প্রাধান্য পাবে। উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস, ভিন্ন পদের প্রাধান্য পায় বহুব্রীহি সমাস, ঠিক কিনা? তাহলে এই যে দেখেন পদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস 4 প্রকার। একটা পূর্ব পদের প্রাধান্য, পরপদের প্রাধান্য, তারপরে হচ্ছে উভয় পদের প্রাধান্য, ভিন্ন পদের প্রাধান্য, ঠিক আছে? তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বহুব্রীহি সমাসে বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়, কোন পদের প্রাধান্য পায়, কোন পদের প্রাধান্য পায়? তাহলে ক নাম্বার হচ্ছে পূর্বপদ। কি পদ? পূর্বপদ। ক নাম্বার হচ্ছে পরপদ। কি পদ? পরপদ। গ নাম্বার হচ্ছে উভয় পদ। পূর্বপদ, পরপদ, উভয় পদ। আর ঘ নাম্বার হচ্ছে ভিন্ন পদ। ভিন্ন পদের প্রাধান্য, ভিন্ন পদ। অর্থাৎ জাস্ট খেয়াল করেন, ভিন্ন পদের প্রাধান্য পাবে। অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্ব পদের প্রাধান্য পায় না, পরপদের প্রাধান্য পায় না, উভয় পদের প্রাধান্য পায় না, ভিন্ন পদের প্রাধান্য পায়। এটার উদাহরণটা কি? উদাহরণটা আমি বলে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। উদাহরণটা হলো, যেমন হলো বহুব্রীহি মানে কি? এই যে বহুব্রীহি মানে কি? বহু মানে হচ্ছে অনেক। বহু মানে কি? বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে হলো ধান। তাহলে বহুব্রীহি মানে কি হওয়া উচিত? বহু ধান। তাহলে এই বহুব্রীহি মানে বহু ধান না বুঝিয়ে একজন ধনী মানুষকে বোঝানো হয়। ধনী মানুষ যার নাম হচ্ছে বহু ধান আছে যার, বহু ধান আছে যার। তাহলে দেখেন তো প্রিয় কলিজার ভাই বোনেরা, তাহলে বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, বহু ধান। তাহলে এটা বহু ধান না বুঝিয়ে বোঝানো হচ্ছে ধনীকে, অর্থাৎ বহু ধান আছে যার ভিন্ন কোন পদকে প্রাধান্য পাচ্ছে। ক্লিয়ার? ভিন্ন পদ। তাহলে এইটাই হচ্ছে মূলত ভিন্ন পদের প্রাধান্য। ওকে, এটাই হচ্ছে মূলত ভিন্ন পদের প্রাধান্য। তাহলে আমরা শুরু করব। 1 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়। তাহলে যদি পরীক্ষায় আসে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়, কোন পদের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাস কোন পদের প্রাধান্য পায়? এটা হচ্ছে পূর্বপদ, তারপর হচ্ছে পরপদ, এরপর হচ্ছে মধ্যপদ, ঠিক আছে? এরপরে হচ্ছে উভয় পদ। কি হবে? দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? আজকের ক্লাসটা করার পরে সমাস নিয়ে যাদের টেনশন চিন্তা, আমি বলি আপনারা 410 টাকা দিয়ে প্রাইমারি এন্টিবায়োটিক কোর্সে ভর্তি হয়েছেন। আপনার এই কোর্সটা 4,10,000 টাকার কাজ করবে। 4,10,000 টাকার কাজ করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি বলছি এই ক্লাসটা বুঝতে গেলে আপনার একটু ব্রেন খাটাইতে হবে, ঠিক আছে? কি করে যাবে? এবং বহু ধান আছে যার, হ্যাঁ বহু ধান আছে যার, তাকে বলে বহুব্রীহি। ওকে, বহু ধান আছে যার। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে ভর্তি হতে চান তারা পেজ থেকে ইনবক্সে মেসেজ দেন। দ্রুত পেজ থেকে ইনবক্সে দেন যে আমি নিবন্ধন ট্রাফি ব্যাচে ভর্তি হতে চাই, এটা লিখে একটা মেসেজ দেন। আজকের ক্লাসটা অনেক স্পেশাল, খুবই স্পেশাল একটা ক্লাস আপনাদের জন্য। আপনারা সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। আশা করছি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ হবে। বহুধান আছে যার, ওকে, বহুধান আছে যার, এটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। আর এই দ্বন্দ্ব সমাস কোন পদের প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? এটা কমেন্ট করে জানাতে হবে প্রিয় কলিজার ভাই বোন। দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়? এরপরে চলে আসেন, আমরা একটার পর একটা সমাস করব।
তাহলে 1 নম্বর দেই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। ও আমার ভাইরা, আপনারা যারা দ্বন্দ্ব সমাস বুঝেন না, দ্বন্দ্ব মানে মনে রাখবেন উভয় পদের প্রাধান্য পাবে, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। অন্তরের অন্তর, জানের জান, মানে স্বামী ছাড়া স্ত্রী যেমন থাকতে পারে না, দ্বন্দ্ব সমাস একটা পদকে ছাড়া আর একটা পদ থাকতে পারে না। তাহলে আমি বললাম বাবা 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 মা, বাবা মা, দেখেন বাবা মা, বাবা বাবা মাকে ছাড়া থাকতে পারে না, মা বাবাকে ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? তারপরে দেখেন ভাই বোন, ভাই বোন, ভাই বোন, দেখেন তো আমি যদি ভাইকে বাদ দিই অর্থ হবে? হবে না। বোনকে যদি বাদ দিই অর্থ হবে না। তার মানে যে সমাসে উভয় পদের প্রাধান্য পায় সেই সমাসটার নামই হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক কিনা? তাহলে দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে বুঝবো? যে সমাসে উভয় পদের প্রাধান্য পাবে, যে সমাসে উভয় পদের প্রাধান্য পাবে ওই সমাসটার নামই হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওই সমাসটার নাম কি? ওই সমাসটার নামই হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভালো করে মনে রাখেন, যে সমাসে উভয় পদের প্রাধান্য পাবে ওই সমাসটার নামই হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক কিনা? একইভাবে প্রিয় ভাইরা দেখেন, ভালো করে বুঝেন, জমা খরচ, জমা খরচ, এরপরে দেখেন আকাশ পাতাল, আকাশ পাতাল, এরপরে হচ্ছে রাত দিন, রাত দিন, এরপরে দেখেন ভালো মন্দ, ভালো মন্দ, ভালো ভালো মন্দ, এরপরে দেখেন হাট বাজার, হাট বাজার, এরপরে দেখেন দা কুমড়া, দা কুমড়া। তার মানে প্রত্যেকটা যদি আমরা একটা করে বাদ দিই, জমাকে বাদ দিলে অর্থ আসবে না, পাতালকে বাদ দিলে শুধু আকাশ থাকে, দিন রাত আলাদা জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস, ভালো মন্দ আলাদা জিনিস, হাট বাজার আলাদা জিনিস। এরপরে জাস্ট খেয়াল করতে হবে দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনবেন। ওকে, দ্বন্দ্ব সমাসটা চিনবেন কিভাবে? দ্বন্দ্ব সমাস চেনার জন্য জাস্ট মনে রাখতে হবে প্রত্যেকটা, ভাই এই একজন লিখছে যে স্যার এই তাসনিম নীলা, ভাই তুমি আমার ক্লাস করো না ভাই, তোমার ক্লাস করার যোগ্যতা নাই। তুমি একটা একটা স্মার্ট বোর্ডে ক্লাস নিতে চশমা পড়ে এই বিন্দুমাত্র জ্ঞানটা তোমার নাই ভাই, তোমার এই ক্লাস করে লাভ নাই, তোমার এই ক্লাস করার যোগ্যতা নাই, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, তোমার ক্লাস দেখানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে প্রিয় পরিচয় ভাই বোনেরা, এই দ্বন্দ্বগুলোর আবার প্যাটার্ন আছে, মিলনাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে কি বিপরীতাত্মক দ্বন্দ্ব। যেমন দা কুমড়া, দা কুমড়া সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক দেখেন। তাহলে দা কুমড়া এটা হলো একটা বিরোধ, কি প্রকাশ করেছে? এটা দা কুমড়াটা কি প্রকাশ করেছে? বিরোধ। তাহলে দা আর একটা হচ্ছে কুমড়া, দা কুমড়া। তাহলে এটার নাম হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক। এরপরে দেখেন হাট বাজার, হাট বাজার, হাট মানে বাজার, এটার নাম হলো সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। এরপরে দেখেন আকাশ, আকাশ পাতাল, এটার নাম হচ্ছে একটা বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব। তার মানে এটা দেখলেই বুঝতে পারবেন এটা কোনটা বিপরীত কোনটা সমার্থক, এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে যে একজন বলছে স্যার ভর্তির সময় 1 সপ্তাহ বাড়িয়ে দেন, এটা দেখো ভাই স্মার্ট বোর্ড থেকে একটা ক্ষতিকর রশ্মি নির্গত হয়, এটা যদি ভাই না বুঝে তাহলে তাহলে কিভাবে বুঝাবেন? আর সে আসছে এখানে ক্লাস নিতে ক্লাস করতে, হাট বাজার সমর্থক, ঠিক আছে? হাট বাজার কি? হাট বাজার সমর্থক দ্বন্দ্ব। প্রিয় ভাইরা, আজকের ক্লাসটা সমাজটা একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজটা কি হয়ে যাবে? সমাজটা একদম পানি হয়ে যাবে। সমাজ আজকের পর থেকে সমাজ আর কোনো সমাজ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওকে, আজকের পর থেকে সমাজ আর কোনো সমাজ থাকবে না। সমাজ কি হয়ে যাবে? সমাজ হয়ে যাবে একদম পানি। ওকে, তাহলে প্রিয় পরিজন ভাই বোন, ঘর বাড়ি, হাট বাজার, চিঠিপত্র, এগুলো হচ্ছে আমাদের স্যারকে আমরা বলছি স্মার্ট হতে, তাই চশমা পড়ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিরকির মুখের তো কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তারে নাম তুমি, তোমার নাম জোসনা। ঠিক আছে প্রিয় ভাই, চা বিস্কুট কোন সমাস?
চা বিস্কুট অবশ্যই এটা সমার্থক সমাস দ্বন্দ্ব। চা বিস্কুট একই জলে ভিজে যায়। চা বিস্কুট। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা 2 নম্বর সমাস করবো আমরা, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। সব থেকে গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে কর্মধারয় সমাস। এই সমাসটা বুঝবেন এইখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সব থেকে গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক আছে? এই কর্মধারয় সমাসটা হলো 5 প্রকার। একটা সাধারণ কর্মধারয়। এই কর্মধারয় মানে হচ্ছে, যেটা আমরা বুঝি সেটা হলো তুলনা। কর্মধারয় মানে হচ্ছে তুলনা, যেটাকে ইংলিশে বলে কম্প্যারিজন। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। তাহলে এই কর্মধারয় সমাসটা হলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার আমরা পড়ব। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়। এই সাধারণ কর্মধারয়ে কোনো তুলনা হবে না। শুধু এইটা ব্যতিক্রম। সাধারণ কর্মধারয়ে কোনো তুলনা হবে না, অর্থাৎ একক ব্যক্তি হবে। একক ব্যক্তি, ঠিক আছে? একক ব্যক্তি বা বস্তু হবে। 2 নম্বর হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান। 3 নম্বর হচ্ছে উপমিত। 4 নম্বর হচ্ছে রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় সমাস। আর একটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, 5 নম্বর। এটার নাম হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, ঠিক আছে? এই 5টা হচ্ছে কর্মধারয় সমাস। এই 5টা সমাস হলো কর্মধারয়, ঠিক আছে প্রিয় ভাইরা? একটু ভালো করে বুঝেন। এই 5টা সমাস হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে খেয়াল করেন প্রিয় ভাইরা, এই কর্মধারয় সমাস কত প্রকার? কর্মধারয় সমাস হচ্ছে তুলনা। কর্মধারয় সমাস বলতে কি বোঝায়? তুলনা বোঝায়, কম্প্যারিজন। কিন্তু সাধারণ কর্মধারয় সমাসে কোনো তুলনা বোঝাবে না, একক ব্যক্তিকে বোঝাবে। আর উপমান, উপমিত, রূপক আর মধ্যপদ লোপী, এই 3টাতে তুলনা হবে। এই 3টাতে কি হবে? এই 3টাতে তুলনা হবে। আর এইটার মধ্যপদ লোপ পাবে। কি পাবে? মধ্যপদ কি পাবে? মধ্যপদটা, এটার মধ্যপদ লোপ পাবে, মানে বাতিল হবে, ঠিক আছে? মধ্যপদটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এই 5টা কর্মধারয় সমাসের 5টা সিম্পটম। একটা সাধারণ কর্মধারয় সমাসে কোনো তুলনা হবে না, উপমান, উপমিত, রূপকে তুলনা হবে, আর মধ্যপদ লোপ পাবে। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা কি হয়েছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখবেন প্লিজ। লেখা হয়ে গেলে ডান লিখবেন। কর্মধারয় সমাস 5 প্রকার। লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আসেন প্রিয় ভাইরা, সাধারণ কর্মধারয় সমাস কোনটা? তাহলে এটার নাম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তাহলে সাধারণ কর্মধারয় সমাস চেনার উপায় কি? চেনার উপায়টা কিভাবে আমরা চিনব? জাস্ট মনে রাখবেন, যেই সেই, এরপরে যিনি তিনি, এরপরে যা তা, ঠিক আছে? যে সে, এই জিনিসগুলো মনে রাখবেন। আর সাধারণ কর্মধারয় সমাস পানি হয়ে যাবে। তাহলে জাস্ট খেয়াল করবেন, এখানে বলছে মহারাজা। মহারাজা মানে কি? মহারাজা মানে হচ্ছে মহান যে রাজা। তার মানে এখানে মূল জিনিস কোনটা? মূল জিনিসটা হচ্ছে রাজা। একইভাবে মহানবী, তাহলে সমান সমান হচ্ছে মহান যে নবী। তাহলে এইখানে মূল জিনিস কোনটা? নবী। অর্থাৎ এইটার সাথে কোনো তুলনা হচ্ছে না। অর্থাৎ যে সমাসের মধ্যে কোনো তুলনা হবে না, সেই সমাসটাই হচ্ছে একটা সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে প্রিয় ভাইরা? বোঝা গেছে কিনা যে তুলনা হবে না, তুলনাহীন সমাস। তুলনাহীন সমাস কি শুরু করলো? এদের জন্য খেলা দেখে মজা নেই। এখন দেখি ক্লাসের মধ্যে এমন কিছু মানুষ যারা মনোযোগ নষ্ট করে দিচ্ছে। লাভ ইউ স্যার, এভাবে ক্লাস চালুক, আমার আছি। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ,
কেমন আজকের ক্লাসটা, এই ক্লাস থেকে ভাই, এই ক্লাস থেকে 100% 2টা নাম্বার। যখন এই পরীক্ষা দিতে যাবেন, সাইফ স্যারের ছবি পরীক্ষার প্রশ্নের মধ্যে বেশি উঠবে। সাইফ স্যার কি সমাস পড়াইলো রে ভাই। ওকে, জাস্ট খেয়াল করেন সমাস। তাহলে কি হবে? মহান মহারাজা, মহান যে রাজা, মহানবী, মহান যে নবী। তার মানে তুলনা হবে কোনটায়? তুলনা হবে কোনটায়? জাস্ট খেয়াল করেন, তুলনা। 2 নম্বরটা হচ্ছে উপমান। উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় সমাস। খেয়াল করেন, এই উপমান কর্মধারায় সমাসটা জাস্ট খেয়াল করবেন কিভাবে চিনবেন। উপমান কর্মধারায় সমাস, পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ থাকবে। তাহলে লেখেন উপমান কর্মধারায় সমাস 2টা। জাস্ট খেয়াল করেন, উপমান কর্মধারায় সমাসে জাস্ট খেয়াল করবেন, উপমান কর্মধারায় সমাসে আগেরটা থাকবে নাউন, পূর্বপদে নাউন থাকবে, পরেরটাতে অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকবে। তার মানে পূর্বপদে থাকবে নাউন আর পরপদে থাকবে অ্যাডজেক্টিভ। আর ব্যাস বাক্যের ক্ষেত্রে যখন ব্যাস বাক্য হবে, ব্যাস বাক্যের মাঝে ন্যায় থাকবে। এই জিনিসটা মনে রাখবেন, ব্যাস বাক্যের মাঝে কি থাকবে? ন্যায় থাকবে। ন্যায়। ন্যায়টা কোথায় থাকবে? এই যে ন্যায়টা, এই ন্যায়টা থাকবে মাঝে। ব্যাস বাক্যের মাঝে কি থাকবে? ন্যায় থাকবে। তাহলে আগেরটা মনে রাখবে নাউন আর পরেরটা অ্যাডজেক্টিভ। ব্যাস বাক্যের মাঝে ন্যায় থাকবে। এই হচ্ছে মূলত উপমান কর্মধারায় সমাস। তাহলে এখানে দেখেন তো প্রিয় পরিচয় ভাই বোন, এখানে একটা জিনিস, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন। এইখানে বলছে অধর পল্লব। জাস্ট লেখেন অধর পল্লব। পল্লব। তাহলে দেখেন তো প্রিয় পরিচয় ভাই বোনেরা, এইখানে জাস্ট খেয়াল করেন, এইখানে লেখেন হচ্ছে অরুণ রাঙ্গা। সরি, অধর পল্লব না, এটার নাম হচ্ছে অরুণ রাঙ্গা। অরুণ রাঙ্গা, এই জিনিসটা দেখেন, অরুণ রাঙ্গা। অরুণ রাঙ্গা। তাহলে এখানে শব্দ কয়টা? 2টা। তাহলে এই যে অরুণ আর একটা হচ্ছে রাঙ্গা। অরুণটা কি? অরুণ মানে সূর্য। অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণ মানে কি? সূর্য। আর রাঙ্গা মানে কি? রাঙ্গা মানে হচ্ছে রঙের বিশেষণ রাঙ্গা। তার মানে এইটা হচ্ছে, এই অরুণটা হচ্ছে নাউন। অরুণটা হচ্ছে কি? নাউন। আর রাঙ্গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, রাঙ্গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সমান সমান যখন ব্যাস বাক্য করবো আমরা, তখন কি হবে? তখন হবে অরুণের ন্যায়। অরুণের ন্যায়, ন্যায়টা মাঝে থাকবে। অরুণের ন্যায় রাঙ্গা। অরুণের ন্যায় কি? রাঙ্গা। তাইলে আমরা এইটাকে কিভাবে চিনলাম যে এটা একটা উপমান কর্মধারায় সমাস? আগেরটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। আগেরটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আগেরটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আগেরটা নাউন, পরেরটা কি? অ্যাডজেক্টিভ। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে বলছে তুষার ধবল। এইখানে বলছে তুষার ধবল। তুষার ধবল। তাহলে এটা কি হবে ভাই? এটা হবে তুষারের ন্যায় ধবল। তাহলে তুষার মানে হলো এই যে তুষার, যে শিশির, আর ধবল মানে হচ্ছে সাদা। তার মানে কি? এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। আর এটা কি? এটা হচ্ছে নাউন। অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভ মিলে যে সমাস হবে, এইটার নাম হচ্ছে উপমান কর্মধারায় সমাস। আর যখন আমরা ব্যাস বাক্য করব, তখন ন্যায়টা কি থাকবে? মাঝে থাকবে। ঠিক আছে? ওকে, ন্যায়টা কোথায় থাকবে? ন্যায়টা থাকবে মাঝে। কাজল কালো। হ্যাঁ, গুড। কাজল কালো। তাহলে আমরা যদি বলি কাজল কালো, তাহলে কাজলটা কি? এই কাজলটা হচ্ছে নাউন। কাজলটা কি? নাউন। আর কালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কালোটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? এখানে হবে কাজলের ন্যায় কালো। ওকে, কাজলের ন্যায় কালো। কি ক্লাসটা কি মজা লাগতেছে না? ক্লাসটা কি পানির মতো সহজ না? খুবই চমৎকার ক্লাস না? হাউ টু অ্যাডমিট, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা পেজের ইনবক্সে মেসেজ দেন,
19তম নিবন্ধন থেরাপি ব্যাচে যারা ভর্তি হতে চান তারা এই অফারটা মিস করবেন না, প্লিজ দ্রুত পেজের ইনবক্সে মেসেজ দেন যে আমি থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই। ঠিক আছে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় পরিজন ভাই বোন, 3 নাম্বার, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কি সমাস? উপমিত উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় সমাসটা কিভাবে চিনব আমরা? জাস্ট খেয়াল করবেন, উপমিত কর্মধারয় সমাসটা কি হবে? এটা হবে নাউন, এটাও নাউন হবে, এটাও নাউন হবে। আর জাস্ট খেয়াল করে ব্যাস বাক্যের শেষে একেবারে শেষে ন্যায় থাকবে। ব্যাস বাক্যের শেষে কি থাকবে? ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে। ন্যায় থাকবে কোথায়? ব্যাস বাক্যের শেষে। ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে। ঠিক আছে, জাস্ট আমরা প্র্যাকটিস করে দেখি। এইখানে বলছে অধর পল্লব। অধর পল্লব, ভাই দেখেন এখানে কি আছে? অধর একটা, পল্লব একটা। তাহলে অধরটা কি? অধরটা হচ্ছে নাউন। অধর মানে হচ্ছে ঠোঁট। অধর মানে কি? অধর মানে হচ্ছে ঠোঁট, নিচের ঠোঁট। এই যে ঠোঁটটা আছে না, এই ঠোঁটটা, এই যে ঠোঁটটা দেখতেছেন না, এইটা হলো অধর। এটার নাম কি? এটা হলো অধর। আর উপরেরটার নাম হচ্ছে অষ্টাধর। ক্লিয়ার? অধর মানে ঠোঁট। ক্লিয়ার? আর অধর পল্লব মানে ঠোঁটটা পাতার মতো, পাপড়ির মতো ঠোঁট। আরে অধর, অধরের মতো মানে পল্লবের মতো ঠোঁট। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ নাউন এটাকে ব্যাস বাক্য করলে হবে অধর পল্লবের ন্যায়। অধর পল্লবের কি হবে? ন্যায় হবে। ক্লিয়ার? কি হবে? অধর পল্লবের ন্যায়। অধর পল্লবের ন্যায়। ঠিক আছে প্রিয় ভাইরা, অধর পল্লবের ন্যায়। একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল। বাক্যের শেষে ন্যায় থাকবে। দারুণ দারুণ। দেখেন ভাই, এত সহজ একটা জিনিস সমাস, এইটা আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি এই ক্লাস পাবেন না। 1 লক্ষ টাকা দিয়ে আপনি এই ক্লাস পাবেন না। নাউন আর নাউন, এটাও নাউন, এটাও নাউন, ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে। ক্লিয়ার? এরপরে চলে আসেন, দেখেন যেমন ফুলকুমারী। ফুলকুমারী কি কুমারী ভাই? ফুলকুমারী। তাহলে এই যে ফুলটা, ফুল, এটা হচ্ছে একটা নাউন। এটা একটা কি? নাউন। কুমারী, এটাও একটা নাউন। তাহলে নাউন প্লাস নাউন সমান সমান কি? উপমিত। তাহলে এটা কি হবে? এটা হবে কুমারী ফুলের ন্যায়। কুমারী ফুলের কি? ন্যায়। কুমারী ফুলের ন্যায়। ওকে, কুমারী ফুলের ন্যায়। অবশ্যই ক্লাসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তুলনা মিথ্যা সত্য যাই হোক, জাস্ট লেখেন কুমারী ফুলের ন্যায়। কুমারী ফুলের ন্যায়। ঠিক আছে? তাহলে দেখেন কুমারী ফুলের ন্যায়। এরপরে দেখেন আসেন, মিলে যাবে। ঠিক আছে, মিলে যাবে। এরপরে দেখেন চাঁদ মুখ। চাঁদ মুখ রে, কি মুখ রে, বাপ রে বাপ, চাঁদ মুখ। ক্লিয়ার? চাঁদ মুখ। তাহলে কি হবে? তাহলে চাঁদ মুখের মুখ চাঁদের ন্যায়। তাহলে মূল জিনিস হচ্ছে মুখ, চাঁদের সাথে তুলনা হচ্ছে। চাঁদের মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের কি হচ্ছে? ন্যায়। তাহলে মুখটা কার মতো? মুখটা হলো চাঁদের মতো। ক্লিয়ার? ন্যায়। মুখ চাঁদের ন্যায়। স্যার আমি মুসাপুরি বলছেন, স্যার আমি ভর্তির জন্য টাকা পাঠিয়েছি কিন্তু গ্রুপে জয়েন হতে পারছি না। হয়ে যাবেন ভাই, সমস্যা নেই, টেনশন নেই, কোনো চিন্তা করা যাবে না। খুবই চমৎকার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন জাস্ট অ্যাপ্লাই করার পালা। ওকে, 3 নাম্বার হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ভাই এই ক্লাসটা দেখার পরে আপনার সমাস নিয়ে কোনো টেনশন থাকবে না। রূপক কর্মধারয় সমাস। তাহলে রূপক কর্মধারয় সমাস কোনটা? রূপক কর্মধারয় সমাসটা হলো, জাস্ট খেয়াল করবেন, 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন। ক্লিয়ার? আর ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্য যখন আমরা করব তখন ব্যাস বাক্যের মাঝে
রূপ কথাটা থাকবে, কি থাকবে? রূপ থাকবে, রূপ। এই রূপ কথাটা থাকবে, ব্যাস বাক্যের মাঝে কি থাকবে? রূপ থাকবে। ক্লিয়ার? তাহলে এইখানে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা বলছে কনক্রিট নাউন। তাহলে এইখানে দেখেন মন মাঝি, মনো মাঝি, দেখেন তো প্রিয় ভাই, মনো মাঝি। প্রিয় ভাইরা, এইখানে বলছে মন, আরেকটা বলছে মাঝি। মনকে দেখা যায় না, দেখা যায় না, এটা হলো অ্যাবস্ট্রাক্ট। আর মাঝিটাকে দেখা যায়, এটার নাম হচ্ছে কনক্রিট নাউন। ঠিক কিনা? কনক্রিট। তাহলে যেটাকে দেখা যায় কনক্রিট, যেটাকে দেখা যায় না সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন মিলে গেছে কিনা? তাহলে এইটা হবে মনোরূপ, মনোরূপ মাঝি, মনোরূপ মাঝি, মনোরূপ মাঝি। এরপরে খেয়াল করে দেখেন, মিলে যাবে। দেখেন বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। সিন্ধু মানে সাগর, সিন্ধু মানে হলো সাগর। এটার নাম হচ্ছে বিষাদ, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ, বিষাদ রূপ কি হবে? বিষাদ রূপ হচ্ছে সিন্ধু, বিষাদ রূপ হলো সিন্ধু, বিষাদ, বিষাদ সিন্ধু। তাহলে এটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক কিনা? রূপক কর্মধারয় সমাস। প্রিয় কলিজার ভাইরা, ভালো করে বুঝে নেন। যখন প্রথম পদ, প্রথমটা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, পরেরটা যখন কনক্রিট নাউন হবে, একটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না, আর একটা ধরা ছোঁয়া যায়, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রূপক কর্মধারয় সমাস। ঠিক কিনা? ক্লাস টেস্ট হয়ে যাবে, সমস্যা নেই। ক্লাস টেস্ট যেগুলো বাকি আছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন পরাণ পাখি। চল যাই, চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। পরাণ পাখি কি বলছে? পরাণ পাখি। আরে পরাণ পাখি রে সাদিয়া, পরাণ পাখি, পরাণ পাখি। কি পাখি? পরাণ পাখি। তাহলে পরাণ দেখা যায় না, পরাণ দেখা যায় না, পাখিটাকে দেখা যায়, দেখা যায়, দেখা যায়। দেখেন একটা দেখা যায় না, একটা দেখা যায়। তাহলে এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটার নাম হচ্ছে কনক্রিট। তাহলে এইটার নাম হবে, এইটা ব্যাস বাক্য হবে পরাণ রূপ, পরাণ রূপ পাখি, পরাণ রূপ, পরাণ রূপ পাখি। ক্রোধানল, ক্রোধ রূপ অনল। ক্রোধ দেখা যায় না, অনলকে দেখা যায়। একজন লিখছে এই স্যারকে চেনা চেনা লাগে। আমাদের বাসা রংপুরিয়া। থ্যাংক ইউ প্রিয় ভাইরা। চল যাই, চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার দাম নাম নাকি পরাণ পাখি। কথা ক্লিয়ার? শোনা যায় না? পরাণ পাখি, পরাণ রূপ পাখি, পরাণ পাখি। ঠিক আছে? এরপরে চলে আসে হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মধ্যপদ লোপী, মধ্যপদ। একটু হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। চল যাই, চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। ওকে প্রিয় ভাইরা, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কি কি হলো? মাঝে মাঝে একটু হ্যাং হয়ে যায়। রিয়েলি এক্সিলেন্ট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলিজার ভাই বোন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে? আপনারা ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। চল যাই, চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। ওকে, দেখা যায় প্রিয় ভাইরা? লেখা কি দেখা যায়? লেখা কি দেখা যাচ্ছে? লেখা কি দেখা যায়? সবকিছু এক্সিলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবকিছু যদি এক্সিলেন্ট হয় তাহলে কোনো কথাই নাই।
তাহলে তো কোনো কথাই নাই। ওকে, আবার চলে আসছে আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে। একটা জিনিস দেখবেন যে তিনটা পদের মাঝের পদটা লোপ পাবে। এটা মাঝের পদটা গুরুত্বপূর্ণ। যেমন ঘর জামাই। ও আমার ভাইরা, এইটাকে আমরা বলি ঘরে আশ্রিত জামাই। ঘরে আশ্রিত জামাই, এইটাকে বলা হচ্ছে ঘর জামাই। মনে রাখবেন, দ্বন্দ্ব সমাসের মতোই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে ঘরে আশ্রিত জামাই, তাহলে মূল শব্দ পাইলাম ঘর জামাই। আশ্রিত শব্দটা কাটা গেল, লোপ পাইল। এরপরে হচ্ছে চালে ধরে যে চালে কুমড়া, চাল কুমড়া। ওকে, চালে ধরে যে কুমড়া, চালে ধরে যে কুমড়া, এটার নাম হচ্ছে চাল কুমড়া। তাহলে চালে ধরে যে কুমড়া, চাল কুমড়া, এই ধরে যে এটা লোপ পেয়েছে, এটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক কিনা? ওকে, চাল কুমড়া। এরপরে হচ্ছে ঝালমুড়ি। তাহলে যদি পরীক্ষায় আসে ঝালমুড়ি কোন সমাস? ঝালমুড়ি। তাহলে সমাসের নাম হচ্ছে ঝালমুড়ি। ও আমার ভাইরা, ঝালমুড়ি কোন সমাস? তার মানে এইটা হবে ঝাল মিশ্রিত মুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি, এটার নাম হচ্ছে ঝালমুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি, এইটার নাম হচ্ছে ঝালমুড়ি। তাহলে মাঝের পদটা লোপ পেয়েছে। মাঝের পদ কি পেয়েছে? লোপ পেয়েছে। এটার নাম হচ্ছে ঝালমুড়ি। এটা কোন সমাস? চালে ধরে যে কুমড়া, এটার নাম হচ্ছে চাল কুমড়া, ঠিক কিনা? এরপরে আসেন হচ্ছে উপমিত। আর লাগবে না ভাই, যদি ক্লাস মনোযোগ দিয়ে দেখে থাকেন, আমরা ক্লাস নোট দিব, ক্লাস নোটটাও পাবেন। আমাদের সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচের যারা আছেন, আপনারা সবাই ক্লাস নোটও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এরপরে চলে আসেন, দ্বিগু সমাস। জাস্ট মনে রাখবেন, দ্বিগু মানে হচ্ছে দুই গুণ। এই দ্বিগু মানে হচ্ছে দুই গুণ, অর্থাৎ সংখ্যাবাচক, অর্থাৎ সংখ্যা যোগে সংখ্যা সমাহার। জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন। পূর্ব পদে সংখ্যা, আর সমস্ত পদে থাকবে সমাহার। তাহলেই হবে দ্বিগু সমাস। একদম পানির মতো, ঠিক আছে, একদম পানি। আচ্ছা, কেউ বলছে স্যার 2 দিন ভর্তির সময় বাড়াই দেন। ভর্তির সময় বাড়ানো দেখবো আমরা ভাই, আমরা দেখবো যে বাড়ানো যায় কিনা। তবে যত দ্রুত পারেন ভর্তি নিশ্চিত করে ফেলেন, ঠিক আছে, কারণ সময় আমরা নাও বাড়াইতে পারি। যেমন প্রাইমারি ব্যাচের ভর্তি আমরা বন্ধ করে দিয়েছি। ওকে, তাহলে এখানে কি হলো? দ্বিগু সমাস। তাহলে পূর্ব পদের সংখ্যা আর পরপদে সমাহার, এটার নাম হচ্ছে দ্বিগু সমাস। যেমন হচ্ছে পঞ্চগড়, 5 গড়ের সমাহার। 5 গড়ের সমাহার। পঞ্চগড়ে 5টা গড় আছে। একটা নাম হচ্ছে হোসেনগড়, দেবেনগড়, রাজনগড়, ভিতরগড়, বাহিরগড়। ওকে, তাহলে এই যে পঞ্চগড়, 5 গড়ের সমাহার। যদি পরীক্ষায় যদি আসে পঞ্চনদ কোন সমাস? এটা হলো কর্মধারয় সমাস। এরপরে হচ্ছে দ্বিগু সমাস। এরপরে কি সমাস? দ্বিগু সমাস। এরপরে হচ্ছে বহুব্রীহি সমাস।
কি হবে এটা? পঞ্চনদ। পঞ্চনদ কোন সমাস? পঞ্চনদ। এরপরে দেখেন চৌরাস্তা। চৌরাস্তা, চৌরাস্তা কোন সমাস? চৌ মানে চার, চৌ মানে কি? চার। চার রাস্তার, চার রাস্তার সমাহার, চার রাস্তার কি? সমাহার। এটার নাম হচ্ছে চৌরাস্তা। তাহলে এটা কোন সমাস হবে? অর্থাৎ সংখ্যা যখন থাকবে তখন সেটা হবে একটা দ্বিগু সমাস। ঠিক আছে, সংখ্যা থাকলে হচ্ছে দ্বিগু সমাস হবে। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা, তৎপুরুষ সমাসটা আমরা একটু পড়ব। তৎপুরুষ সমাস কি সমাস? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ, তৎপুরুষ সমাসটা আসলে কি? জাস্ট খেয়াল করবেন, বিভক্তি লোপ পেয়ে, বিভক্তি বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, যে সমাস হয় এটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তি কয়টা আছে? প্রত্যেকটা বিভক্তির নামে একটা সমাস আছে, শুধুমাত্র প্রথমা নামে কোনো সমাস নাই। তাহলে প্রথমা তৎপুরুষ, প্রথমা তৎপুরুষ সমাস নামে কোনো সমাস নাই। ঠিক আছে, বিভক্তি 7টা না? তাহলে প্রথমা বিভক্তি, তারপর হচ্ছে দ্বিতীয় বিভক্তি কে রে, তারপর হচ্ছে তৃতীয় বিভক্তি, এটা হচ্ছে দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, এরপর হলো চতুর্থী বিভক্তি কে রে, তারপর হচ্ছে পঞ্চমী বিভক্তি হতে থেকে চে, হতে থেকে চে, এরপরে ষষ্ঠী বিভক্তি, এটা হলো র অথবা এর, এরপরে হলো সপ্তমী বিভক্তি, তাহলে এ অন্ত্যেষ্টি অ তে। শুধুমাত্র প্রথমা নামে কোনো কোনো তৎপুরুষ সমাস নাই। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, অর্থাৎ 6টা তৎপুরুষের নামে তৎপুরুষ সমাস আছে। ক্লিয়ার? 6টা তৎপুরুষের নামে তৎপুরুষ সমাস আছে। তার মানে তৎপুরুষ সমাস অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এটার নামই হচ্ছে তৎপুরুষ সমাস। ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে আমরা প্রত্যেকটা তৎপুরুষ সমাসের একটা করে কি দিব? উদাহরণ দিব। তাহলে 1 নাম্বার হলো দ্বিতীয় তৎপুরুষ, 1 নাম্বার হলো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাস কিভাবে বুঝবো আমরা? তাহলে এখানে কি লোপ পাবে? কে রে, কে রে। ক্লিয়ার? কে রে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে খেয়াল করেন, জাস্ট খেয়াল করতে হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস যেমন আম কুড়ানো, দুঃখ প্রাপ্ত। তাহলে আম কুড়ানো, আম কুড়ানো, তাহলে এটাকে ব্যাস বাক্য কি করলে কি হবে? আমকে কুড়ানো, আমকে কুড়ানো। তারপরে এই যে কে বিভক্তিটা লোপ পাইলো সমস্ত পদে এসে, এইটার নামই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? যেমন দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত সমান সমান কি হবে? দুঃখকে, দুঃখকে, দুঃখকে প্রাপ্ত। তাহলে দুঃখকে, তার মানে কেটা কি হচ্ছে? এখানে বিভক্তিটা লোপ পাচ্ছে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যখন দ্বিতীয় বিভক্তি লোপ পাবে তখন এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন বিপদ আপন্ন, বিপদকে আপন্ন, বিপদাপন্ন সমান সমান কি হবে?
বিপদকে বিপদকে আপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তার মানে যখন এই কে বিভক্তি রে বিভক্তি লোপ পাবে তখন এটাকে বলবো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে যদি পরীক্ষায় আসে একটা কোশ্চেন দেই, বই পড়া, বই পড়া কোন সমাস? বই পড়া কোন সমাস? এর ক নাম্বার হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। ক নাম্বার হচ্ছে তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। গ নাম্বার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। ঠিক আছে? তৎপুরুষ তৎপুরুষ সমাস। বই পড়া মানে হচ্ছে বইকে পড়া। ওকে, বইকে পড়া, বইকে পড়া, বই পড়া। ছেলে ভুলানো মানে কি? ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো। ওকে, একইভাবে প্রিভাইয়ার আপনি নোট পেয়ে যাবেন। এরপরে তৃতীয় তৎপুরুষ, একটা করে উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। নোটের মধ্যে সুন্দর করে নোট, যারা ভর্তি আছেন প্রাইমারি সুপারইনডিভাইডিং ব্যাচে নোট দিয়ে দিব। নোটের মধ্যে চমৎকার, জাস্ট আমি বলে দিচ্ছি এইভাবে করে করে নিতে হবে। তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে? তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস কোনটা? যেমন বিদ্যাহীন মন গড়া, তাহলে এটা হলো মন গড়া সমান সমান কি হলো? মন দ্বারা, মন দ্বারা গড়া। ঠিক আছে? তারপর হচ্ছে বিদ্যাহীন, বিদ্যাহীন তাহলে কি হবে? বিদ্যা দ্বারা, বিদ্যা দ্বারা হীন। ঠিক আছে? বিদ্যাহীন। তার মানে হলো এই যে দ্বারা, দ্বারা অর্থাৎ দ্বারা তৃতীয় তৎপুরুষ। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে? তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। সাউন্ড কিছুটা কম। ওকে, তৃতীয় তৎপুরুষ সমাস। এরপরে আসেন হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। কি সমাস? চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে কি হবে? জন্যে অথবা নিমিত্তে, জন্যে অথবা নিমিত্তে, নিমিত্তে এই এই জিনিসটা থাকবে। ঠিক আছে? এই জিনিসটা থাকবে চতুর্থী তৎপুরুষ সমাসে, জন্য অথবা নিমিত্তে থাকবে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন, যেটা একটা সম্প্রদানের মতো। মোটামুটি এটাকে বলা যেতে পারে একটা সম্প্রদানের, এটা একটা সম্প্রদান কারকের মতো, সম্প্রদানের মতো। ঠিক আছে? এটা একটা সম্প্রদানের মতো, সম্প্রদান। ঠিক আছে? যেমন ধরেন এতিম, এটা হলো এতিমখানা, এতিমখানা, এতিমখানা সমান সমান কি হবে? এতিমদের, এতিমদের জন্য খানা। ক্লিয়ার? এতিমদের জন্য খানা। তাহলে জন্য থাকলো এই যে জন্য, জন্য। তাহলে বিয়ে পাগলা, বিয়ে পাগলা তাহলে সমান সমান কি হবে? বিয়ের জন্য বা নিমিত্তে, বিয়ের নিমিত্তে পাগলা। ক্লিয়ার? আপনারা কারা কারা বিয়ে পাগলা একটু বলেন? বিয়ে পাগলা কারা কারা? বিয়ের নিমিত্তে বা জন্যে পাগলা, বিয়ের নিমিত্তে বা জন্যে পাগলা, বিয়ে পাগলা। যারা যারা ভর্তি আছেন, যারা ভর্তি আছেন তারা নোট পেয়ে যাবেন, সমস্যা নেই। বিয়ের জন্য পাগলা। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। কি সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা হলো পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ সমাস। হতে থেকে চেয়ে এগুলো লোপ পাবে। ঠিক আছে? যেমন গ্রাম ছাড়া, তারপরে জেল পালানো, জেল, জেল পালানো। তাহলে কি হবে এটা? জেল থেকে, জেল থেকে, জেল থেকে পালানো, জেল থেকে পালানো। তাহলে জেল থেকে, এই যে থেকে আছে না, হতে থেকে চেয়ে থাকলে কি হবে? তাহলে যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসের সমস্ত পদে এই হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি লোপ পাবে, সেটার নামই হচ্ছে
ভাই যারা বই অর্ডার করছেন, এক সেট বই এখন অর্ডার হয়নি, রেডি হয়নি, বই দ্রুত রেডি হয়ে যাবে, আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এক সেট বই অর্ডার করছেন, পান নাই, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ, এই ষষ্ঠী তৎপুরুষ সমাস র অথবা এর লোপ পাবে। কি লোপ পাবে? র এর লোপ পাবে, ঠিক আছে, র এর লোপ পাবে। যেমন বিশ্বকবি, কি হবে? বিশ্বকবি, তাহলে সমান সমান কি হবে? বিশ্বের কবি, বিশ্বের কবি, বিশ্বকবি, তাহলে বিশ্বের কবি। এরপরে হচ্ছে রাজা রাজরানী, রাজরানী, তাহলে কি হবে? রাজার রানী, তাহলে এইখানে খেয়াল করে, এই যে রটা লোপ পাচ্ছে, রটা সমস্ত পদে, দেখেন সমস্ত পদে র বিভক্তি লোপ পাচ্ছে, এটার নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখেন সপ্তমী তৎপুরুষ, যারা ভর্তি আছেন নোট পাবেন, পড়ে নিয়েন। সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস কোনটা? এ অন্ত্যেষ্টিয় লোপ পাবে, ঠিক আছে। যেমন হলো গাছে পাকা, গাছ পাকা, তাহলে আমরা কি বলি এটাকে প্রিয় ভাইরা? গাছে, এটাকে আমরা কি বলি? গাছে পাকা, গাছে পাকা। আপনারা যখন কোথাও যান না, গিয়ে বলে যে ভাই গাছ পাকা আম খেয়ে নেন, গাছে পাকা, ঠিক আছে, গাছে পাকা। অর্থাৎ এই যে গাছ পাকা মানে হচ্ছে গাছে, এখানে একটা এ আছে না, এই যে এটা লোপ পাইলো এখানে এসে, এইটার নাম হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস, ঠিক আছে, সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে আসেন হচ্ছে অলুক তৎপুরুষ, এইটা হচ্ছে বিশেষ অলুক তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তাহলে এখানে লেখেন যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসে র এর লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, তাকে বলা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। যেমন হলো ঘোড়ার ডিম, এরপর হচ্ছে কলুর বলদ, দেখেন কলুর রটাকে বাদ দিলে হয় কলু বলদ, মানে অর্থ দেয় না। ঘোড়ার ডিম, রকে বাদ দিলে ঘোড়া ডিম, অর্থ দিচ্ছে না। তার মানে হচ্ছে এগুলো থাকবেই, র থাকবে, তার মানে যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না, সেটার নামই হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, ঠিক আছে। ঠিক আছে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন। আর অব্যয়ীভাব সমাস চেনার উপায় কি? অব্যয়ীভাব সমাস চেনার উপায়, অব্যয়ীভাব সমাস চেনার উপায়টা কিভাবে আপনি অব্যয়ীভাব সমাস চিনবেন? অব্যয়ীভাব সমাস চেনার উপায় হলো, জাস্ট যে জিনিসটা মনে রাখতে হবে, অব্যয়ীভাব সমাস চেনার জন্য যে জিনিসটা মনে রাখবেন, অব্যয়ীভাব সমাস চেনার জন্য, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস চেনার জন্য মনে রাখবেন ফি, হর, গর, এই জিনিসগুলো মনে রাখবেন। ফি, তারপর হচ্ছে হর, এরপর হচ্ছে গর, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। এরপর হচ্ছে উপ, বে মনে রাখবেন। এরপর হচ্ছে উপ, এরপর হচ্ছে হা, এরপরে মনে রাখবেন প্রতি মনে রাখবেন, প্রতি। এরপরে মনে রাখবেন অনু, প্রতি অনু, ঠিক আছে, প্রতি অনু। এরপরে মনে রাখবেন হচ্ছে আ, মানে শুরুতে, এগুলো শুরুতে থাকবে, শুরুতে থাকবে, কোন শব্দের শুরুতে থাকবে, এটা শুরুতে কি থাকবে? এরপর হচ্ছে আ থাকবে। এরপরে নেন হচ্ছে উ, এটা মনে রাখবেন। এরপরে হলো, জাস্ট খেয়াল করেন, কোন শব্দের শুরুতে অব্যয়ীভাব চেনার সমাস চেনার উপায় হচ্ছে, কোন শব্দের শুরুতে ফি থাকবে, হর থাকবে, গর থাকবে, বে থাকবে, উপ থাকবে, হা থাকবে, প্রতি থাকবে, অনু থাকবে, আ থাকবে, উ থাকবে।
তাহলে দেখেন যে এটা হলো ফি বছর, কি বছর? ফি বছর। এরপর হচ্ছে হর, হর তাল। এরপরে দেখেন গড় মিল, গড় মিল। এরপরে দেখেন বেহায়া, বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি, আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি, আজ আমার ঘটিল জঞ্জাল। দেখেন এই উপবন। তারপর হচ্ছে হা ভাত, হা ভাত, ঠিক আছে, হা হা ভাত। প্রতিকূল, প্রতিকূল। তারপর হচ্ছে অনুতাপ। এরপর হচ্ছে ঠিক আছে, পা মস্তক। এরপরে দেখেন উদ্বেল। তার মানে হচ্ছে দেখেন এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে অব্যয়ভাব সমাস, যে দেখেই চিনতে হবে। অব্যয়ভাব সমাস মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে প্রিয় ভাইরা? কি মনে রাখবেন? ফি, হর, গড়, বে, উপ, হা, প্রতি, অনু, উ, এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আরেকটা জিনিস মনে রাখবেন, বহুব্রীহি সমাসের, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন, শুধু মনে রাখবেন ব্যতিহার। এই ব্যতিহার বহুব্রীহি বারবার পরীক্ষায় আসে। ব্যতিহার জাস্ট মনে রাখবেন অ্যাকশন, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, রিঅ্যাকশন, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। ভাই অনেকেই খেলার জন্য মানে ক্লাস করতে পারতেছেন না, খেলা জীবনে ভাই হাত দিবে না। অ্যাকশন রিঅ্যাকশন, যেমন হচ্ছে মারামারি, মারামারি, ফাটা ফাটাফাটি। তারপর হচ্ছে ধরা ধরি। তারপর হচ্ছে করা করি, ঠিক আছে, করা করি। তারপরে লাঠা লাঠা লাঠি। তারপর হচ্ছে চুলা চুলা চুলি। তারপরে কোলা কোলা কুলি। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এগুলো বেশি পরীক্ষায় আসে। ওকে, ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, বেতের বহুব্রীহি সমাসটা মনে রাখবেন। মারামারি, ফাটাফাটি, ধরাধরি, কড়াকড়ি, লাঠালাঠি, চুলাচুলি, গোলাগুলি, ঘষাঘষি, মারামারি, ফাটাফাটি, ঠিক আছে, লাঠালাঠি। তাহলে এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। বাকি অংশটা আজকের ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস আপনাদেরকে জানাই, আমরা আমাদের একটা 19তম নিবন্ধন, এটা আপনাদেরকে একটু বলে দিই যে 19তম নিবন্ধন, এই নিবন্ধন 19তম নিবন্ধন থেরাপি ব্যাস। কি ব্যাস? থেরাপি ব্যাস। এই থেরাপি ব্যাস 499 টাকায় ভর্তি হলে আপনি একটা বই পাবেন 490 টাকার, 90 টাকার বই ফ্রি। 90 টাকার বই একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি। ওকে প্রিয় ভাইরা, একদম ফ্রি, 490 টাকার বই একদম ফ্রি। যারা ভর্তি হতে চান আগামী 6 মাস 9 টাকা ফি, অর্থাৎ 9 টাকায় 6 মাস করতে পারবেন। 6 মাস, 9 টাকায় 6 মাস। যারা ভর্তি হতে চান তারা লিখবেন 19তম নিবন্ধন, 19তম নিবন্ধন থেরাপি, 19তম নিবন্ধন থেরাপি ব্যাসে ভর্তি হতে চাই। ভর্তি হতে চাই লিখে একদম ইনবক্সে এসএমএস দেন। কারণ আজকে রাত 12টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। রাত 12টা পর্যন্ত ভর্তির শেষ সময়, ভর্তির শেষ সময়, ঠিক আছে প্রিয় ভাইরা? আপনাদের সবাইকে সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে যে সমাসের উপরে যে ক্লাস, ভাই লাইফে এত ইফোর্ট দিয়ে ক্লাস কখনো নেই। যারা ভর্তি হতে চান তারা পেজ থেকে ইনবক্সে মেসেজ করবেন। আপনাদের জন্য ক্লাসটা নিলাম কষ্ট করে।
একটু কমেন্ট করে জানাবেন স্যার ক্লাসটি কেমন হয়েছে। ওকে, এগুলো নিয়ে কথা হবে, এগুলো আমি নোটে দিয়ে দিব ভাই, সমস্যা নেই, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো খুবই সহজ, হলুদ তৎপুরুষ, এগুলো আপনারা নোটে সুন্দর করে দেওয়া আছে, আমি নোট দিয়ে দিব একটু পরে আমাদের গ্রুপে, সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আজকে আমাদের লেকচার নাম্বার মানে বিরাম চিহ্ন এবং হচ্ছে সমাস একটা ক্লাসের মধ্যেই আমাদের শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন হয়েছে, আরো বোঝার জন্য জাস্ট পানি 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 ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন যে সমাস শিখতে 6 মাস লাগে, ভাই সমাস শিখতে 6 মাস লাগে না, 6 মাস শিখতে লাগে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ক্লাস দিয়েছি, সমাস একদম পানি হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, একজন বলছে স্যার ভর্তির জন্য সময়টা একদিন বাড়ান। ভর্তি কিভাবে হবে তারা পেজের ইনবক্সে মেসেজ দেন। যারা ভর্তি হতে চাচ্ছেন 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে, 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে যারা ভর্তি হতে চান তারা পেজের ইনবক্সে মেসেজ দেন। যারা 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, এই সুযোগটা যারা নষ্ট করতে চাচ্ছেন না, তারা এই নম্বরে মেসেজ করেন। প্রিয় কলেজের ভাই বোন, যারা ভর্তি হবেন 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে, তাদেরকে বই ফ্রি দেওয়া হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা 19তম নিবন্ধন ট্রাফি ব্যাচে যারা ভর্তি হবেন তারা এই বইটা ফ্রি পাবেন। আগামী 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা আপনাদের হাতে এই বইটা তুলে দিব ইনশাআল্লাহ। হাতে এই বইটা পাওয়ার পরে আপনার প্রিপারেশন হবে, একদম নিবন্ধন প্রিপারেশন হবে পানি। অর্থাৎ একটা 499 টাকার কোর্সে ভর্তি হয়ে একটা 490 টাকার একটা বই আপনি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য অনেক বড় একটা সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। আপনার দ্রুত 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 ভর্তি নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, যারা আমাদের প্রাইমারি ব্যাচে আছেন, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচে যারা আছেন তাদের জন্য একটা সুখবর। প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন। অর্থাৎ এটা হলো আপনার এখানে কি কি আছে, টোটালি একদম প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি হচ্ছে সহকারী শিক্ষকের জন্য প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, এটি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল হয়েছে। যারা অর্ডার করেছেন তারা দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এবং এখানে কোন কোন সাবজেক্ট দেওয়া আছে, কোন কোন টপিক দেওয়া আছে সাজেশন করে দেওয়া হয়েছে একদম সুন্দর করে, আপনি কোন কোন টপিক পড়বেন প্রাইমারির জন্য। ওকে, যারা কোন কোন টপিক পড়বেন এই টপিকগুলো এখানে দেওয়া আছে। গণিতের জন্য কোন কোন টপিক পড়বেন দেওয়া আছে, বিজ্ঞান প্রযুক্তির জন্য কোন কোন টপিক পড়বেন সেগুলো এখানে দেওয়া আছে সাজেশন করে। এবং বাংলার প্রত্যেকটা প্রশ্ন এই দেখেন একদম এক নজরে ক্যাপসুল আকারে একটানা পড়ার জন্য এই বইটা সাজানো হয়েছে, একদম সাজানো গোছানো এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা যাবে, হিউজ প্র্যাকটিস করা যাবে। অর্থাৎ এই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন, এবং এখানে ম্যাথের বিস্তারিত শর্টকাট নিয়ম দেওয়া আছে, ঠিক আছে। এই যে ম্যাথের বিভিন্ন নিয়ম, বিভিন্ন ম্যাথের যে নিয়মগুলো আছে, ম্যাথ একদম সুন্দর করে যারা ম্যাথ পারেন না তাদের জন্য নিয়ম দেওয়া আছে, এবং ম্যাথের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, একদম ব্যাখ্যা সহ এখানে ইনক্লুড করা হয়েছে। এবং শেষের দিকে আপনাদের এই বইটাতে দেওয়া আছে হলো এই বইটাতে শেষে দেওয়া আছে হলো বিজ্ঞান। অসাধারণ হয়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই যে বিজ্ঞান আলট্রা সুপার বুলেটিন সাজেশন দেওয়া আছে প্রাইমারির জন্য, টোটাল 451টা প্রশ্নোত্তর দেওয়া আছে। প্রত্যেকটা বিজ্ঞান প্রশ্ন এখানে দেওয়া আছে, বিজ্ঞানের জন্য কোনো টেনশন করতে হবে না। প্রিয় কলেজের ভাই বোন, এটা হচ্ছে কমপ্লিট একটা বই, সাজেশন বই। যারা এই বইটা নিতে চান আপনারাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যারা আমাদের প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচে আছেন, আমি একটা নাম্বার দিচ্ছি 01785 2615 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এটা বইটার দাম হচ্ছে
এই বইটার দাম হলো 450 টাকা, 50 টাকা অনলি, 450 টাকা অনলি, এবং কুরিয়ার চার্জ ফ্রি। কুরিয়ার চার্জ, কুরিয়ার চার্জ একদম ফ্রি, কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না। আর ক্যাশ অনে একদম 100% ক্যাশ অন, 100% ক্যাশ অনে পাবেন, 100% ক্যাশ অনে। যারা বইটা নিতে চান তারা দ্রুত বইটা আপনি নেড়ে চেড়ে দেখে যদি বইটা ভালো লাগে তারপরে বইটা নিবেন, রিসিভ করবেন, না হলে বইটা ফেরত দিবেন, ঠিক আছে? এই সুযোগ 100% ক্যাশ অনে দেওয়া হচ্ছে, 100% ক্যাশ অনে। যারা বইটা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন। এই বইটা না নিলে আপনার জন্য অনেক বড় লস হয়ে যাবে। যারা বইটা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে লিখবেন যে প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন নিতে চাই। কি লিখবেন হচ্ছে প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, প্রাইমারি সুপার সাজেশন নিতে চাই। এটা লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, এবং সেখানে আপনি এই বইটার ছবি দেন। এই বইটা একটু ছবি নেন সবাই, এই বইটার ছবিটা স্ক্রিনশট করে নেন, ছবি দিয়ে স্ক্রিনশট করে নিলে হবে। আমি ধরে আছি, আপনারা এটা ছবি নেন, ওকে? এই বইটা একটু ছবি নেন, ছবি নিয়ে স্ক্রিনশট করে দিলে হবে। অথবা প্রাইমারি এই বইটা যারা কলেজের ভাই বোন, আপনারা যারা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচে আছেন, আপনাদেরকে আমরা আগে বইটা দিব, আর তারপরে আমরা বাইরেতে অন্যদের দিব আর কি, আপনাদেরকে আগে দিব, ওকে? ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা, এই বইটা যারা রংপুর থেকে নিতে চান, রংপুরের মনি লাইব্রেরি, যারা রংপুর থেকে নিতে চাচ্ছেন এই বইটা, রংপুর থেকে যারা নিতে চান তারা রংপুরের মনি লাইব্রেরি, রংপুরের মনি লাইব্রেরি, প্রেস ক্লাব মার্কেট এই বইটি নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।